নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎ পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। সাধু সাধু সাধু। উপাসক ওই গত সপ্তাহে যেগুলো যেগুলো সমস্যা হয়েছিল এগুলোর মধ্যে প্রথম হচ্ছে যে কিছু রূপ আছে অনিত্য নয়, এরকম একটা কথা ছিল না? আমরা মাতিকার মধ্যে পড়ছিলাম কিছু রূপ আছে অনিত্য নয়। আমাদের ধারণা মতে সব রূপই অনিত্য। মঙ্গল এটার সমাধান হচ্ছে যে আকাশ ধাতু বা পরিচ্ছেদ রূপ যেটা আছে এটা হচ্ছে যে নিত্য, আর সবগুলো অনিত্য। এই একটা ছাড়া আর বাকি সবগুলো অনিত্য। ঠিক আছে, বলতে আকাশ তো অনিত্য হওয়ার কথা হবে, ঠিক আছে, কিন্তু আমার মধ্যে আরো কি পরিষ্কার অনিত্য এখানে? প্রশ্নটা এরকম ছিল আমাদের, কিছু রূপ আছে অনিত্য নয়, আবার কিছু রূপ আছে অনিত্য, এভাবে। আর যেটাতে আমরা গত ক্লাসে বেজে গিয়েছিলাম, আধ্যাত্মিক রূপ চারিধাতু নয়, এই কথাতে আমরা আটকে গেছিলাম না? হ্যাঁ, বলতে আমরা কিছুক্ষণ আগে সুকুমার বাবু সহ এটা আবার দেখছি, দেখার পরে আসলে প্রত্যেকটা শব্দ, আসলে এই বইগুলোর প্রত্যেকটা শব্দ সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকলে প্রত্যেকটা বিষয় আসলে অবধারণ করা খুব কঠিন। আমরা অনেক সময় ছোটখাটো কিছু শব্দকে অনেক সময় গুরুত্বও দিই না। এখানে একটি কথা আছে, অনিদর্শন একটি কথা আছে। এই অনিদর্শন, হ্যাঁ, অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চপ্রসাদ এগুলো আমরা যে চোখ মনে করতেছি, যে দেখা যাচ্ছে চোখ, ওটা আসলে চোখ না। ওই বিষয়টাকে নিয়ে এই পঞ্চপ্রসাদ, পঞ্চ ইন্দ্রিয় এইভাবে বলা হয় না, কিন্তু এটা এগুলো না। চারি মহাভূত থেকে তৈরি বটে, চারি মহাভূত থেকে এগুলো তৈরি, কিন্তু এগুলো কোনো দৃশ্যমান বিষয় নয়। আমরা চাইলেও ওই যেটাকে আমরা চোখ বলে আখ্যায়িত করতেছি বইয়ের ভাষায়, এমনি বৈজ্ঞানিক ভাষায় চোখ বলতে আমরা এটাকেই বুঝি, পুরো ব্যাপারটাকেই বুঝি চক্ষু বলতে। কিন্তু এটা একটা জাস্ট গুণাবলী, এটার দ্বারা আমরা দেখতে পাই, কিন্তু
যেই বিষয়টাই দেখতে পাই সেটাকে কিন্তু সেটা অনিদর্শন মানে দেখার যোগ্য বিষয় না সেটা। যেহেতু দেখার যোগ্য বিষয় না, অদৃশ্য, সেহেতু সেটা চারি মহাভূত সেখানে নাই। বুঝা গেছে এখন? সুকুমার আলা কত পৃষ্ঠাতে? এখনো পাঠক আমরা পৃষ্ঠায় যাইনি। আমরা গত ক্লাসে যেখানে বেজে গেছিলাম বন্দনা ভান্তে মঙ্গলক বাজা বিষয়গুলো ছুটানোর চেষ্টা করতেছি। ওটা বানতে 500 কত পৃষ্ঠা না 85 না 86? 500 আমরা 86 তে ছিলাম, তবে 86 থেকে মাঝখানে আটকে আমরা 94 তে চলে গেছিলাম মনে হয়। 94 বা 95, 594। আচ্ছা বন্দনা। তারপরে বলছে আবার রিপিট করতে হবে মনে হচ্ছে। আমরা পঞ্চ প্রসাদ প্রসাদ যেটাকে বলছি, এই পঞ্চপ্রসাদ সম্পর্কে আমাদের অতীতের যত ধারণা ছিল সব ধারণাগুলো এগুলো অতিক্রান্ত হয়েছে এখানে, বুঝছেন? আসলে প্রত্যেকটা বিষয় ভালো করে না জানলে না বুঝলে এই ধারণাগুলো এই পূর্ববৎ থেকেই যাবে। মূলত চক্ষু প্রসাদ দেখার যোগ্য কোনো বিষয় না, আমরা চাইলেও ওটাকে দেখতে পাবো না। মন সংযত না হলে না, মনের সংযোগ কিছুর দরকার নেই। এটা দেখা যায় না অনিদর্শন এটা। চক্ষু প্রসাদ দিয়ে নাকি চক্ষু দ্বারা বুঝলাম না বলতে ক্লিয়ার হচ্ছে না। চক্ষু প্রসাদ চক্ষু মানে প্রসাদ এই জন্য চক্ষু প্রসাদ তো দেখবে না, ঠিক আছে বলতে। হ্যাঁ, এই চক্ষু প্রসাদ, চক্ষুর প্রসাদটা কোথায়? এই চক্ষু কেন্দ্র করে প্রসাদ তো তৈরি হয়েছে, তাই না? হ্যাঁ, যেটা চারি বাস্তব। মহাভূত হইতেই এটা তৈরি বটে। হ্যাঁ, চারি মহাভূতের প্রত্যেকটা কানেকশন রিকানেকশন সবকিছু মিলিয়ে এই অবস্থা একটা গুণধর্মতা তৈরি হয়, একটা প্রসাদ তৈরি হয়। ওই প্রসাদ বা গুণধর্মতা দ্বারা আমরা দেখতে পাই। চক্ষুপথে রূপ উপস্থিত হইলে দেখতে পাওয়া যায়। ওটাই ওই বিষয়টাই রূপ দেখে। কিন্তু যেটাই দেখতেছে ওটা হচ্ছে প্রসাদ, ওটা মধ্যে চারি মহাভূত নাই। ওইটাই আয়তন। এটাকেই বলা হচ্ছে চক্ষু আয়তন। ওই জায়গাটা আমরা আবার পড়বো এখন। পড়লে আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আবার পঞ্চপ্রসাদ বানতে ওই স্কন্দ আর কি। ঠিক একইভাবে কানেরও একই অবস্থা। আমরা যেটাকে এমনি কান বলতেছি, মূলত যে শব্দ শ্রবণ করার যে অবস্থা, ওটা মধ্যে চারি মহাভূত নাই। ত্বকের মধ্যে ত্বকেন্দ্রিয় যেটাকে আমরা বলি বা ত্বক প্রসাদ যেটাকে আমরা বলি, ওটাতেও কোনো চারি মহাভৌতিক ব্যাপার নাই। তবে চারি মহাভূত থেকেই উৎপত্তি। এই ব্যাপারটা অত্যন্ত সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে, বুঝতে হবে। তারপরে নাকের যে ঘ্রাণ শক্তির যে ঘ্রাণ নিয়ে আমরা ওই ঘ্রাণ প্রসাদ, এটাও চারি মহাভূত এটাতে নাই, কিন্তু চারি মহাভূত দ্বারা সৃষ্ট। জিহ্বা যেটার দ্বারা আমরা স্বাদ আস্বাদ গ্রহণ করি, ঠিক ওই অবস্থাটা দৃশ্যমান কোনো বিষয় নয়। একটা গেল, এটা একটা গুণ। হ্যাঁ, এটা একটা গুণ। এটা একটা গুণ মাত্র। সবকিছু মিলেমিশে গুণধর্মতা তৈরি হয়েছে। ধাতু বলা হচ্ছে। হ্যাঁ, তবে এটা যেটাকে ধাতু বলা বোঝাটা হচ্ছে অত্যন্ত জরুরি। তার মানে এবং আপনি বলতে অতীব চাচ্ছেন যে প্রয়োজন। বানতে হ্যাঁ, বানতে ধাতুটা হচ্ছে ধাতুর মধ্যে তো ইয়ে নাই, কি জানি মহাভূত ধাতু মহাভূত নাই না, তা আমরা বলি চারি মহাভূত ধাতু। চারি মহাভূত
যেটা বলতেছি ওটাও জাস্ট একটা গুণধর্মতা মাত্র। ওটা তো আমরা আগেই বলেছি এই যে ৪ মহাভূত ওইদিন তো বললাম না? ৪ মহাভূত কি পদার্থ? না। প্রমাণ হলো যে কি এটা কোনো পদার্থ না। না। এটা পদার্থকে জড়িত করার, পদার্থ বানানোর ক্ষমতা রাখে এই ৪ মহাভূত। তাহলে মহাজাগতিকতার মধ্যে পদার্থ কণা রয়েছে। এই মহাশূন্যের মধ্যে এই পদার্থ কণাগুলো মিলিয়ে থাকে। এত ক্ষুদ্র, এত সূক্ষ্ম অবস্থায় থাকে যে এগুলো আ মানে আমরা নাই অবস্থাতেই এগুলোকে দেখি। এই অবস্থা থেকে জমাটকৃত করার ক্ষমতা তৈরি হয় এই ৪ মহাভৌতিক অবস্থার কারণে। ৪ মহাভূতের কারণে। এগুলো মানে আবার জমাটকৃত হওয়ার অবস্থা তৈরি হয়। আধ্যাত্মিক রূপ কেন বলা হয়েছে? আধ্যাত্মিক কেন বলা হয়? মানে আমরা তো আধ্যাত্মিক বলতে এতদিন যে ধারণা আমাদের ছিল, আমাদের শারীরিক আধ্যাত্ম বিষয়। মানে আমাদের শরীরের সমস্ত আধ্যাত্মিক মানে বিষয়গুলোকে আমরা ভিতরের। আধ্যাত্মিক বলতাম। আধ্যাত্মিক বলতে ভিতরে, বাইরে বলতে বাইরের। হ্যাঁ। হ্যাঁ, এভাবে বলতাম। কিন্তু আধ্যাত্মিক বিষয়টা হচ্ছে যে যেগুলো পঞ্চস্কন্দ রিলেটেড, পঞ্চস্কন্দ রিলেটেড বাহ্যিকভাবে ওদেরকে কোথাও পাওয়া যায় না। যেমন ৪ মহাভূত পঞ্চস্কন্দের অন্তর্গত, আবার বাইরেও আছে। এটাকে আধ্যাত্মিক বলা যাচ্ছে না। বুঝছেন? এই আমি পূর্বের কথা যেটা বললাম এবং এই কথাটা ২ টা একইভাবে ম্যাচিং করে বুঝতে হবে ২ টা বিষয়। আধ্যাত্মিক রূপ কাকে বলে? আমরা দেখেছি আধ্যাত্মিক রূপ বলা হচ্ছে শুধু পঞ্চপ্রসাদকে। এবং ওই রূপে কিন্তু ৪ মহাভূত নাই। এটাও আমরা পেয়েছি। এই কথা নিয়ে যেটা আমাদের ঝামেলা হলো। রূপ মানে কি? হ্যাঁ? রূপ মানে কি? আমরা যে ২৮ প্রকার রূপ দেখেছি, হুম। সবগুলোই যে এখানে ভূত উৎপন্ন এমন না। না কিন্তু। ঠিক আছে, হ্যাঁ। বুঝা গেছে? সুতরাং হ্যাঁ। এই পঞ্চপ্রসাদ এটা ভূত উৎপন্ন বটে। তবে যখন উৎপন্ন হয়ে গেছে, তখন ওখানে আর এই মহাভূত নাই। যখন উৎপন্ন হয়ে গেছে, একটা প্রক্রিয়া যখন তৈরি হয়ে গেছে, ওখানে আর ৪ মহাভূত নাই। আমি একটা উদাহরণ দিতে পারি। আ কোন একটা জায়গাতে একটা ঋদ্ধিজাত বুদ্ধমূর্তি ওই এলাকার লোকজন বানিয়েছিল। ঋদ্ধিজাত বুদ্ধমূর্তি ওই এলাকার লোকজন বানিয়েছে। তাদের এলাকার সমৃদ্ধির জন্য। অনেক মানুষ দেখতে আসবে। এরকম ভেবে তারা একটা বুদ্ধমূর্তি বানিয়েছিল। এমনভাবে এটা কারুকার্য করা হয়েছে এবং এমনভাবে বৈজ্ঞানিক কার্যক্রম করা হয়েছে ওটাতে নিচেও চুম্বক, উপরেও চুম্বক। এবং এটা এমনভাবে লৌহসহ অন্যান্য ধাতব পদার্থ দিয়ে বানানো হয়েছে, উপরেও উঠবে না, নিচেও নামবে না। উপরের চুম্বক, নিচে চুম্বক, মাঝখানে এটা থাকবে শূন্যের মধ্যে। মাধ্যাকর্ষণ শক্তির মতো আরকি। হ্যাঁ, ঝুলন্ত অবস্থায় থেকে যাবে এটা, এই বুদ্ধমুক্তিটা। তো মানুষ এই নিচের চুম্বক সম্পর্কে ধারণা নাই। সাধারণ মানুষ উপরের চুম্বক সম্পর্কেও ধারণা নাই। তারা সবাই গেছে, দেখেছে, ওমা! এটা তো সত্যি, সত্যি ঋদ্ধিজাত বুদ্ধমূর্তি। শূন্যের মধ্যে থাকে। এটা দেখে অনেক মানুষের ইয়ে হয়েছিল। এটা আপনারাও হয়তো জেনেছেন বা ইয়া করেছেন। পরবর্তীতে বিজ্ঞান যেকোনো পরবর্তীতে যারা বুঝে ওটা সম্পর্কে জানলো, তারা এটাকে উদ্ঘাটন করলো আরকি পরে বিষয়টা। তো এরপরের থেকে আর ওটা ইয়া নাই। জলস্যতা আর ছিল না। তা আমি বলতে চাচ্ছি যে এখানে বিষয়টা যেমন
এই ২ এর শক্তিকে কেন্দ্র করে এটা শূন্যের উপরেও ভাসিয়ে রাখা যায় এই বিষয়টাকে। অথচ নিচেও হাত দিয়ে দেখেন আপনি, কিছু নাই এখানে, উপরেও নাই। কিন্তু সবকিছুর প্রভাবে এমন একটা শক্তি তৈরি হয়েছে, ওই শক্তিতে এটা শূন্যে ঝুলিয়ে রাখা যায়। ঠিক আমাদের এই চোখের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ সমূহ সবকিছুর মাধ্যমে এমন একটা শক্তি তৈরি হয়েছে, ওই শক্তির মধ্য দিয়ে আমরা দেখতে পাই। যেই শক্তি এর লাস্ট কালে যে শক্তি উৎপন্ন হয়েছে, ওই শক্তি কিন্তু চারি মহাভূত না। ওই শক্তিতে চারি মহাভূত নাই। কিন্তু আমরা ওই শক্তি দ্বারা দেখতে পাই, যখন দৃশ্যপথে কোনো রূপ উৎপন্ন হয়। ঠিক একইভাবে আর পঞ্চেন্দ্রিয় সবগুলোর কথা। এই বিষয়টা কেমনে আপনি বুঝতে পেরেছেন? সুকুমার বাবু এটা আগে বুঝেছে, আমাদেরকে পরিষ্কার করতে পারে নাই। আপনি কি বুঝছেন? না আবার রিপিট করতে হবে? না, অভিধর্ম আত্মসংগ্রহের মধ্যে রূপ সংগ্রহ যেটা আছে দাদা, এটার মধ্যেও আছে আর কি। হ্যাঁ, এভাবে কিন্তু গভীরতা করে লেখাগুলো নাই, মানে ওইভাবে না, লেখাগুলো এটা নাই আর আমার কথা দিয়েই বুঝতে হবে এখন যা বুঝার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন হ্যাঁ, মানতে হ্যাঁ, আধ্যাত্মিকের মধ্যে আপনি বলতে চারি মহাভূত নাই। হ্যাঁ, আধ্যাত্মিক কেন বলে এবার? আধ্যাত্মিক কেন বলে, কি কারণে বলে? আমরা আধ্যাত্মিক বলতে এতদিন কি বুঝতাম যে আমাদের শারীরিক কার্যক্রম ভিতরের সমূহ আধ্যাত্মিক, না, এটাই বুঝতাম। ভিতরটা আধ্যাত্মিক, বাহ্যিকটা বাইরেরটা। হ্যাঁ, হ্যাঁ, তো কিন্তু আধ্যাত্মিক বিষয় বুঝতে হবে যে পঞ্চস্কন্ধ রিলেটেড। রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান সংশ্লিষ্ট বিষয়ই হচ্ছে যে আধ্যাত্মিক। এগুলোর সঙ্গে একদম জড়িত নির্ভর করে এই পঞ্চপ্রসাদ। পঞ্চস্কন্ধের উপর পুরোই নির্ভর করে যে কি এই আধ্যাত্মিক এই গুলো আর কি, আধ্যাত্মিক পঞ্চপ্রসাদ। পঞ্চপ্রসাদ। আর বাকি সবগুলো কিন্তু এর সঙ্গে এভাবে রিলেটেড নয়। সেজন্য বাহ্যিক। এইজন্যই এই পঞ্চপ্রসাদকে আধ্যাত্মিক রূপ বলা হয়। এটা আমরা যখন অভিধর্ম অর্থসংগ্রহ পড়ছিলাম তখনও এটা পরিষ্কার হয়নি আমাদের। ঝাপসা ছিল বিষয়টা। ওখানে আছে কিন্তু আমরা তখন বুঝি নাই যে। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। পঞ্চস্কন্ধের সাথে পঞ্চপ্রসাদের একটা অবশ্যই সংযোগ আছে, তা না হলে তো এটা আসতো না। হ্যাঁ, আমরা যেগুলা আমরা যে অনুভূতিগুলো আসতো না, ঠিক আছে, এটা ঠিক আছে, এটা বলতে আসছে আমার। কিন্তু এই যে পঞ্চস্কন্ধ, এই পঞ্চস্কন্ধ গুলা কিসের উপর ভিত্তি আছে, কিসের উপর ওনা দাঁড়িয়ে আছে? পঞ্চস্কন্ধগুলো এই পঞ্চপ্রসাদের উপরে। না বলতে পঞ্চস্কন্ধের উপরে পঞ্চপ্রসাদ আছে যে, হ্যাঁ, পঞ্চস্কন্ধ না থাকলে পঞ্চস্কন্ধের পঞ্চপ্রসাদ উপরে আসতো না। পঞ্চপ্রসাদ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, হ্যাঁ, এই পঞ্চস্কন্ধ কিছু দাঁড়িয়ে আছে। পঞ্চপ্রসাদ না থাকলে তো পঞ্চস্কন্ধ উৎপন্ন হবে না। পঞ্চপ্রসাদ না থাকলে পঞ্চস্কন্ধ উৎপন্ন হবে না এমন না কিন্তু আবার। কারণ অনুভূতি থাকলে, যেমন একজনের চোখ অন্ধ, হ্যাঁ, ঠিক আছে, তাহলে পঞ্চস্কন্ধ আছে, ঠিক আছে, কিন্তু কি পঞ্চপ্রসাদ তৈরি হচ্ছে ওনার কাছে? না, হচ্ছে না তো। চক্ষু প্রসাদ তৈরি হচ্ছে না। তো হ্যাঁ, আমার তো মিলতেছে না বলতে। আমি আবার বলতেছি, আমরা মিলাইছি তো। হ্যাঁ, সমস্যা নেই, বল। আবার বলতেছি। একজনের কানের ইয়ে নাই, শ্রবণ শক্তি নাই, তাহলে ওনার মধ্যে কি অনুভূতি আছে? অবশ্যই অনুভূতি আছে, অন্যান্য অনুভূতি আছে, কিন্তু ওইটার প্রসাদ নাই। আচ্ছা, এমনি এগুলো আমাদের মিলে যাবে এখন। আর যেহেতু আমরা মূল গুড়াটা বুঝে অবশ্যই গেছি, মিলে যাবে, অবশ্যই মিলে যাবে। এখন তো আর প্রশ্নটা সমস্যা নাই। হ্যাঁ ক্লিয়ার ছিল তোমার তোমার। আমি হ্যাঁ, আবার একটু করে বলার চেষ্টা করি। এটা আমরা বলতে পারতেছি না বলে বুঝতেছেন না যে। না হ্যাঁ, হলে হয়তো। এমনি আমি যেহেতু বুঝে গেছি, না, আস্তে আস্তে আমাদের এমনি আপনারা এমনি বুঝে বললে যাবেন। মিলে যাবে, এরকম করে মিলে হবে না, আমাদের যেসব হ্যাঁ, বুঝে আসতে হবে, হ্যাঁ, হ্যাঁ। তো ক্লিয়ার হবে। আধ্যাত্মিক
কেন বলা হয় ওই চ্যাপ্টারটা আমরা এখন পড়ব। অভিধর্ম অর্থ সংগ্রহের মধ্যে গিয়ে পড়লে আচ্ছা হ্যাঁ, এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপর আরেকটা বিষয় বাস্তুরূপ না হৃদয় বাস্তু। হৃদয় বাস্তু তো আমরা জানি যে এটা আধ্যাত্মিকভাবেই আমার আছে। কিন্তু হৃদয় বাস্তু এটা আমাদের আধ্যাত্মিকভাবে নাই। এটা আ যেমন এখন ওই চক্ষু শক্তির কথা বললাম। ওইভাবে একটা শক্তি নির্ধারিত হয়ে ওই বাস্তুটা আ থাকে। যদিও বা আমরা নির্দিষ্ট একটা জায়গার কথা বলি। হৃৎপিণ্ড বা হৃদযন্ত্রের কাছাকাছি এটার অবস্থান। হৃদযন্ত্রের সঙ্গেই এটার অবস্থান কেন্দ্র। তবে এটা কোনো আ এমন বিষয় না যে এটা পুরো লেগে রয়েছে এখানে। না সেটা বলতে অবশ্য আমাদের ওই শ্রদ্ধেয় সংযুক্ত না এটা। অর্থাৎ এইজন্য বলা হচ্ছে যে এটা আ বাস্তু বটে কিন্তু দ্বার না। আমরা যেরকম পঞ্চদ্বার বলি না? পঞ্চদ্বার এই যে চক্ষুদ্বার হতে শুরু করে পঞ্চদ্বার এগুলো দ্বার আছে না? আ ওই ক্ষেত্রে এই হৃদয় বাস্তুকে দ্বার বলা হচ্ছে না। না, ওখানে দ্বার বলা হচ্ছে না আমাদের। হ্যাঁ, হৃদয় বাস্তু শুনছি, হৃদয় বাস্তু দ্বার নেই। হ্যাঁ। কারণ ওইটা তো সংগ্রহ করে বাকি ওটা কোলা দিয়ে। হ্যাঁ। আচ্ছা, তাইলে আমরা একটু করে অভিধর্ম অর্থ সংগ্রহের মধ্যে পেজ নাম্বার কত শুকর বাবু? 214 মনে হয় বানতে। 214 14 বললাম মনে হয়। একদম রূপ সংগ্রহ নাকি বিশ্লেষণ? না, আমরা আধ্যাত্মিক কেন বলাই? এই বিষয়টা জানলে পুরো 214 বানতে এটা। পঞ্চপাশাত আধ্যাত্মিক। এই কারণ তাহারা পঞ্চস্কন্ধের উপর নির্ভর করে উৎপন্ন হয় ও কাজ করে। কিন্তু অন্যান্য রূপ তদ্রূপ নির্ভরশীল নহে। আমরা আগে এটা বুঝি নাই, পরবর্তীতে আবার বুঝছি বলে টিক চিহ্ন দেওয়া আছে। উপাসক সুকুমার বাবু পড়েন, যদিত বাবু দেখেন। 214 হ্যাঁ। আচ্ছা বাপু, এখানে উপরে লেখছে দেহস্বরূপ আধ্যাত্মিক বা অবশিষ্ট হলো বাহ্যিক অপ্রাহতব্য। এটা কোন জায়গায়? এই জাস্ট এই পঞ্চপ্রসাদ রূপের উপর লাইনে এখানে অপ্রাহতব্য লেখা আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ধাতুর অর্থ পরিত্যাগ, অর্থাৎ পঞ্চপ্রসাদ রূপ আধ্যাত্মিক। হা ধাতু, কারণ তাহারা হা ধাতুর পঞ্চস্কন্ধের অর্থ, উপর নির্ভর করে। বলতে হা ধাতুর অর্থ পরিত্যাগ। হ্যাঁ, হা ধাতুর অর্থ পরিত্যাগ, অপ্রহাতব্য। ওই হা আছে যেখানে হা, হ্যাঁ এই পরিত্যাগ। হয়তো তারপর লেখা অর্থাৎ এটা দেহস্বরূপ পরিত্যাগ করা আধ্যাত্মিক। যায় না, এটা পরিত্যাগ করা যায় না আর কি। অপ্রহাতব্য মানে পরিত্যাগ করা যায় না। এই যে এখানে লেখা আছে দেহস্থ, শরীরের মধ্যে দেহস্থ, এগুলো আধ্যাত্মিক। এটা না, আর আমরা অবশিষ্ট পড়তেছি যে এখন মূলত আমরা এমনি পুরো অভিধর্ম অর্থ সংগ্রহের মধ্যে রূপ অধ্যায়টা আমরা আবার পড়তে চাইছিলাম। না পড়েও আমরা এমনি চলে যেতে পারি। তবে এই পঞ্চপ্রসাদ আধ্যাত্মিক এই জায়গাটা একটু করে আমরা একটু চোখ বুলাই নি। পঞ্চপ্রসাদ রূপ আধ্যাত্মিক, কারণ তাহারা পঞ্চস্কন্ধের উপর নির্ভর করিয়াই উৎপন্ন হয় ও কাজ করে। কিন্তু অন্যান্য রূপ তদ্রূপ নির্ভরশীল নহে, পঞ্চস্কন্ধের বাহিরেও বিদ্যমান, এই জন্য বাহ্যিক। ও আচ্ছা। এই পঞ্চপ্রসাদগুলো পঞ্চস্কন্ধ ছাড়া, রূপ বেদনা সংজ্ঞা সংস্কার ছাড়া এরা কাজ করতে পারে না।
এরা পুরোপুরি এই চোখটা পুরোপুরি এই পঞ্চস্কন্ধের উপরে নির্ভরশীল। হ্যাঁ, আর খুব একটা সুন্দর কথা পাইছিলাম আরো একটা খুব সুন্দর কথা পাইছিলাম। আরেকটা এটা হচ্ছে যে ওই আর কি এর মধ্যে মোবাইলের মধ্যে অ্যাপস এর মধ্যে উপাসক হ্যাঁ সম্ভব মোবাইলের আমরা মধ্যে 0 গ্রাম অ্যাপসের মধ্যে চক্ষু 595 কাকে বলে, চক্ষুরূপ কাকে বলে, এরকম একটা কথা এই যে প্রথম প্যারাটা, এটা একটু পরে বান্তে সেই চক্ষু আয়তন কি রূপ কি রকম। হ্যাঁ, একদম 1 নাম্বারটা 4টা আছে তো 4টার প্রথমটা পড়েন। এটা তো 500 না বান্তে ওই 596। হ্যাঁ, যেই 596 ঠিক আছে, 596। যেই চক্ষু চার মহাভূত হতে উৎপন্ন প্রসাদ রূপের সংবেদনশীলতা শরীরের অন্তর্গত অনিদর্শন খুব খুব সপ্রতিগত খেয়াল করেন সেই উপাসক, অনিদর্শন। আমরা এগুলো থেকেই মানে জিনিসটা আয়ত্ত করছি যে এই জায়গা থেকে, এবং এই জায়গা প্লাস এগুলো সব মানে 3-4টা মিলেমিশে বিষয়টা পুরো আয়ত্ত হয়েছে, নাইলে হওয়ার কোনো কুদরত নাই। শান্তরকেত মান্তার এটাতেও ভুল না, এটাতেও ঠিক আছে, মানে কথা দুইটা দুই রকম। বাহ্যিক রূপ বলা হয়েছে বলে আমরা বুঝতেছি না, আধ্যাত্মিক রূপ বলা হয়েছে বলে বুঝতেছি না, যে এমনি ঠিকই আছে। হ্যাঁ, তারপরে অনিদর্শন সপ্রতিগত সেই অনিদর্শন ও সপ্রতিগত চক্ষু দিয়ে সনিদর্শন ও সপ্রতিগ রূপ দেখেছিল, দেখবে বা চক্ষুবতে রূপ উপস্থিত হলেই দেখে থাকে। এটাই চক্ষু, এটাই চক্ষু আয়তন, এটাই চক্ষু ধাতু, এটাই চক্ষু ইন্দ্রিয়। ঠিক আছে বলতে পর্যন্ত বুঝছেন এমনি? এগুলো তো ঠিক আছে, হ্যাঁ বলতে এগুলো ঠিক আছে অবশ্যই। না তবে এখন আমার কাছে একটা জিনিস ক্লিয়ার হয়েছে, সেটা হচ্ছে কি আসলে আমাদের যে শরীরটা, আমাদের এই যে মানে পুরো দেহটার মধ্যে আমাদের যে পঞ্চপ্রসাদ রূপ আর পঞ্চস্কন্ধ, এই পঞ্চস্কন্ধ না থাকলে তো পঞ্চপ্রসাদ তৈরির কাজ হচ্ছে না। হ্যাঁ, পঞ্চপ্রসাদে কাজ করবে না। না তাহলে এই যে আর শরীরের মধ্যে আর কিছুই তো নাই, আর সমস্ত যা যে কাজগুলা যে অন্যান্য পার্টস যেগুলো করে, এগুলো সবগুলো অনুভূতি আসছে কিন্তু ওই পঞ্চস্কন্ধ দ্বারা। রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান। হ্যাঁ ঠিক আছে, এটাকে ঠিক এই জায়গাটা বুঝার পরে আলাদা একটা রোমাঞ্চকর পরিবেশ তৈরি হবে। হ্যাঁ চলে আসছে বলতে, হ্যাঁ, আলাদা একটা রোমাঞ্চকর অবস্থা তৈরি হবে। এটা আগে ছিল ভাষা, কিন্তু এখন এতদিন চোখটাকে পুরো আমরা এটা কল্পনা করতেছি, আসলে এটা না, চোখটা অদৃশ্য। এটা চোখ যেটাকে এখানে মানে আমরা অভিধর্মের ভাষায় যেটাকে চোখ বলতেছি, চোখটা পুরো অদৃশ্য, কানটাও অদৃশ্য, নাকটাও অদৃশ্য, জিহ্বাটাও অদৃশ্য, ত্বকটাও অদৃশ্য। এই পঞ্চপ্রসাদ অদৃশ্য, এখানে চারি মহাভূত নাই, তবে চারি মহাভূত হইতে উৎপন্ন ভূতুৎপন্ন রূপ, কিন্তু এটা ভূতুৎপন্ন রূপ। তবে যখন উৎপন্ন হয়ে গেছে তখন সেখানে কিন্তু আর কি নাই, চারি মহাভূত নাই। যেমনটা ওই দুই চুম্বকের মধ্যখানে আপনি এখানে কোনো কিছু আর দেখতেছেন, কিন্তু একটা শক্তি কাজ করতেছে যেটা একটা লোহখণ্ডকে বাসিয়ে রাখছে। হ্যাঁ, আমাদের যখন একটা আলমন আসে, ওই আলমনটা আমি তো এমনি আইডিয়া করতেছি আর কি, এইভাবে একটা আলমন আসলো, ওই আলমনটা আমাদের চোখ দেখলো ঠিক আছে, কিন্তু আমাদের মনের মধ্যে কি আছে, এখানে বেদনা সংজ্ঞা সংস্কার এগুলো আছে না, এটার মাধ্যমে তো ওটা প্রকট হচ্ছে মানুষ, তাই না? যদি আমার ওইভাবে এটা আলমনের প্রতি দৃশ্য প্রশ্ন এরকম, অর্থাৎ এগুলো সব কিছু মিলিয়ে আমার বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান সহ ওই রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান সব কিছুর মধ্য দিয়ে এখানে এমন একটা কার্যক্রম তৈরি হয়েছে, সবকিছু মিলিয়ে মিশিয়ে সবকিছুর কারণে এটা একটা গুণ, ওই পঞ্চস্কন্ধ সহ
এই বাস্তুর সমস্ত গুণাবলী নিয়ে এমন একটা আরেকটা নতুন গুণ তৈরি হয়েছে যেটার মধ্য দিয়ে আমরা দেখতে পাই। যেটাকে আমরা ওইখানে বলি কিন্তু চারি মহাভূত সূক্ষ্ম নাই, এটা প্রসাদ। ঠিক আছে। হ্যাঁ, ওখানে কিন্তু চারি ওটার মধ্যে মহাভূত মহাভূত নাই। 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 এটাই। এইভাবে এটা কথাগুলো তারপরে সবগুলো। এখন এটাতে আরেকটা খুব মজার বিষয় আছে। এই একটা বুঝলে পুরোটা সবগুলো একই। উপাসক পড়ান তো এটা। সুকুমার বাবু, আমরা যেটা এখন দেখছিলাম মোবাইলের। আচ্ছা, মোবাইলে 596। হ্যাঁ, যদ্দূর পর্যন্ত পড়ছেন এদ্দূর পর্যন্ত আবার একটু রিপিট করেন। আচ্ছা, যেই চক্ষু 4 মহাভূত হতে উৎপন্ন প্রসাদ বা রূপের সংবেদনশীলতা শরীরের অন্তর্গত অনিদর্শন সপ্রতীক, যেই অনিদর্শন ও সপ্রতীক চক্ষু দিয়ে সনিদর্শন ও সপ্রতীক রূপ দেখেছিল, দেখবে বা চক্ষুপথের রূপ উপস্থিত হলে দেখে থাকে, এটাই চক্ষু, এটাই চক্ষু আয়তন, এটাই চক্ষু ধাতু, এটাই চক্ষু ইন্দ্রিয়, এটাই চক্ষু লোক। আর পর্ব মানতে নাকি সবগুলা পর্ব? এদ্দূর পর্যন্ত থাকেন। তবে এটা পড়লেই যে বুঝে যাবে এমন কিন্তু না। এটা জাস্ট একটা লিখেছে বটে। লিখেছে বটে। এটা পড়লেই যে আবার ইয়ে হয়ে যাবে এমন কিন্তু না। এটা জাস্ট উপলব্ধির একটা বিষয় এখানে। হ্যাঁ? এটা উপলব্ধি করে করেই অগ্রসর হতে হবে। আশা করি তো বুঝতে পেরেছেন এই বিষয়টা। এরপরেরটা। এখন কত নম্বর পর্ব না, মানতে? এটার পরে আরো কথা আছে। আচ্ছা, চক্ষু বিজ্ঞান, চক্ষু আয়তন, এটাই চক্ষু ধাতু, এটাই চক্ষু ইন্দ্রিয়, এটাই চক্ষু লোক, অর্থাৎ লব্ধ প্রলুব্ধ করে এই অর্থের এই লোক। লোক কেন এটাই বলে? লোক কেন বলে? মানে আমরা বলি না চক্ষু লোকে? এই চক্ষুকে লোক কেন বলা হয়? লোক বলা হয় যে এটাতে আমরা প্রলুব্ধ হই। এটাতে আমরা মানে লোভ উৎপন্ন করি। সেজন্য এটাকে লোক বলা হয়। চক্ষু লোক। এটা কি লোক বলতে কি লোক ক? হ্যাঁ, হ্যাঁ, লোক মানে প্রলুব্ধ আর কি। এখানে বলে দিছে তো, লোক অর্থাৎ অর্থ লোক প্রলুব্ধ। মানে হ্যাঁ, আসক্তি উৎপন্ন করে, আসক্তি উৎপন্ন করে, এটাই হ্যাঁ, হচ্ছে লোক। আসক্তি উৎপন্ন করে। হ্যাঁ। তারপরে এটাই দ্বার অথবা দরজা, এটাই সমুদ্র, এটাই পরিশুদ্ধ। সমুদ্র মানে? সমুদ্র মানে সাগর। মানে দেখা শেষ নাই তো। দেখা শেষ আয়তন আর কি, নাই। এটা না, আয়তন সে সমুদ্র হচ্ছে যেটা না। বলা হয়েছে আর কি। সে অর্থে না। এটা এত বিষয়ের সমন্বয়তা হয়েছে, এগুলো আপনি মানে ওই যে পাঠানে চলে যেতে হবে আরকি। বুঝছেন? এত বিষয়ের সমন্বয়তার মধ্য দিয়ে এটা তৈরি হয়েছে যে এই চক্ষু ধাতু বা চক্ষু লোক যে তৈরি হয়েছে অনেকগুলো বিষয়ের সমন্বয়ে। সেজন্য এটাকে সমুদ্র বলে আখ্যায়িত করা হয়। ঠিক আছে বলতে। হ্যাঁ, তারপরে এটাই পরিশুদ্ধ, এটাই পরিশুদ্ধ, এটাই ক্ষেত্র, এটাই বাস্তু, এটাই নেত্র বা চোখ, হুম, এটাই নয়ন, এটাই এই তীর, অর্থাৎ এই পঞ্চস্কন্ধের অন্তর্গত। হুম। ওই যে এটাই পঞ্চস্কন্ধের শূন্যগ্রাম। অন্তর্গত কথাটা আসছে। হ্যাঁ, হ্যাঁ, এটাই শূন্যগ্রাম, অর্থাৎ মালিকানাহীন সর্বসাধারণের গ্রাম। এই অর্থে শূন্যগ্রাম। এই হচ্ছে সেই চক্ষু আয়তন রূপ। যদি তো ওই লাস্টের কথাটা বুঝছেন? শূন্যগ্রাম কথাটা বুঝছেন? আমরা আগে একবার আলোচনা করছিলাম বোধহয়। বলতে অবশেষে তো শূন্যই আসতেছে, সে কারণে বলা হচ্ছে আর কি এটা। অবশেষে মানে এগুলো পরীক্ষা-নিরীক্ষা রেজাল্ট সবকিছু বাইর করার পরে সবকিছু এখানে শূন্যসার। এবং মালিকানাহীন একটা কথা আসছে না? সর্বসাধারণের গ্রাম। মালিকানা থাকলে তো শূন্য আসবে না, বলতে মালিকানাহীন হয়েছে, সর্বসাধারণের পুরোই শূন্য গ্রাম মানে হয়েছে। কি? বলতে সর্বসাধারণের গ্রাম বলা হয়েছে। সর্বসাধারণের গ্রাম মানে? সর্বসাধারণের গ্রাম বলতে এখানে এই যে বিষয়গুলো আছে আমাদের পঞ্চ ইয়েগুলা। সর্বসাধারণের গ্রাম মানে হচ্ছে যে সর্বচিত্ত সাধারণ চৈতসিক আমরা পড়ছিলাম যে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এই সর্বচিত্ত সাধারণ চৈতসিকেরই
এটা মূলত মানে একদম কিছু না থাকলে তখন কিন্তু ওই সর্বচিত্ত সাধারণ চৈতসিক অবশ্যই আসে তখন। কিছু না ও আচ্ছা, থাকলেও আমরা এটা পড়ে, কিন্তু হ্যাঁ। আছেই। এই এগুলোরই এখানে সমন্বয়তা, এগুলোরই গ্রাম, মানে গ্রাম বলতে এদেরই মানে ইয়া হয়ে সমন্বয়তা হয়ে আমরা যেমন আচ্ছা, কিছু সবগুলোই, মানুষের হ্যাঁ। সমষ্টিকে গ্রাম বলি না, কিছু পরিবারের সমষ্টিকে আমরা গ্রাম বলি না? হুম। এরকম আরকি। এটাই হচ্ছে যে ওই সর্বচিত্ত সাধারণ চৈতসিকেরই এটা গ্রাম, এটা নগরী। হ্যাঁ? এবং এ মালিকানাহীন বলতে আমরা যে কথাটা বারবার বলে আসছি আগে থেকেই, এখানে কোনো কেউ মালিক বলে দাবি করার মতো পরিস্থিতি কোনটার নাই। একক অবস্থা নাই বিদায়, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এই সর্বচিত্ত সাধারণ জ্যোতিষিকের কারও নাই। তো এই কারও নাই তো মালিক কে হবে আর তাইলে? সবকিছু একত্রিত হয়ে একটা শক্তি উৎপন্ন হয়েছে বটে। আবার এগুলো সবগুলোকে আলাদা, আলাদা করে দেখলে এখানে কোনো শক্তি নাই, কিছু নাই। খালি শূন্য গ্রাম। এটা। আসলে বিষয়টা তো খুব সূক্ষ্ম। সেই রূপে কর্ণায়তন কি রূপে একেবারে বানাত হয়েছে যাই হোক এটা তো চপ্পাই আমরা সমাধান হবে না মনে করছিলাম। আমি তো মনে করছি যে এখানে হয়তো বেঁচে গেলাম। উপাসককে এমনে নেওয়া গেছে পুরো বিষয়টা? হ্যাঁ, বানতে। আর কোনো ঝামেলা নাই? বুঝতে পেরেছি। না, আশা করি নাই বানতে, তবে প্রতিস্থাপিত হলো আরকি অনেক কিছুই। হ্যাঁ, না অনেক কারণ কিছু এই তো বিষয়টা আমাদের ইয়ে ছিল না, যথাযথ ধারণা ছিল না। এই যে এইখানে প্রসাদ সম্পর্কে যথাযথ ধারণা ছিল না। তারপরে এগুলো এই আজকে বিশেষ করে এই এটা পরিষ্কার হলো যে শুধু অনিদর্শন শব্দটা চিন্তা করতে গিয়ে আমার এটা পুরো বিষয়টা ক্লিয়ার হলো। বলতে প্রসাদ সম্পর্কে ধারণা যেটা ছিল আমাদের, হ্যাঁ। সেটা হচ্ছে আমরা জানতাম যে প্রসাদ তো অবশ্যই আমরা সবাই বুঝতাম, চক্ষু প্রসাদ, কর্ণ প্রসাদ, তাই না? কিন্তু এটা ওই যে বিষয়টাকে হ্যাঁ, প্রসাদকে একটা ছোট্ট মাংসখণ্ড বলে আমরা জানতাম। ছোট একটা কোনো জানতাম অংশ আছে এখানে। ওই অংশই যেটার এটা মাধ্যমে, সবকিছু দেখে এরকম বলে হ্যাঁ, আমরা জানতাম। কিন্তু আজকে সেটা হলো কি ওরকম কোনো ব্যাপার অংশ যেগুলো আছে এগুলো যার, যার কাজ শেষে করতেছে বটে। সবকিছু মিলেমিশে একটা অবস্থা তৈরি হয়েছে। ওই অবস্থাটাই আমরা ওই অবস্থাটার কারণেই আমরা দেখতে পাই। সবকিছু মিলিয়ে মিশিয়ে এবং সেখানে এই যন্ত্রপাতির সবগুলো তো কাজ আছেও। সেটা ছাড়াও আমাদের পঞ্চস্কন্দের শক্তিও জড়িত। একইভাবে চোখে, সে নাকে কিভাবে মানতে 5 বার করে বানাতে যে কর্ণ আছে 5 বার করে না ৪ বার করে। এটা নাকের আছে। চতুষ্ক পড়তেছিলাম যে আমরা মনে হয়। হ্যাঁ, চোখেরটা পড়তেছি যে এখন। না, চতুষ্ক বলা হচ্ছে, চোখের নয়, চতুষ্ক। চতুষ্ক, হ্যাঁ। আচ্ছা যাই হোক তাইলে আমরা এখন যেহেতু সমাধান হয়েছে, আমরা স্বাভাবিকভাবে ইয়ে করতে পারি এখন আবার। যেখানে পর্যন্ত ছিলাম সেখান থেকে আবার যাইতে পারি। মাতিকাগুলো আবার একটু দেখে নিলে ভালো হবে। মাতিকাগুলো তো আপনার না পড়ে চলে গেছিলাম বয়ে। আমরা আজকে আরো চিন্তা করছি ইয়া করার জন্য কোনো একটা সূত্র আলোচনা করব চিন্তা করছিলাম। এই গেটটা যদি না ছুটতো। বুঝেন নাই কেউ আছেন কি? আপনাদের সঙ্গে কথা বলা হচ্ছে না। তাহলে এখানে দেখা যাচ্ছে যে পঞ্চস্কন্ধটা হচ্ছে বীজ, প্রাসাদটা হচ্ছে যে গুণ, ওইরকম। আবার বলেন। পঞ্চস্কন্ধটা হচ্ছে যে বীজ, তারপরে হচ্ছে যে প্রাসাদটা হচ্ছে যে গুণ। পঞ্চস্কন্ধটা এগুলো আবার আরেকটা বিষয়, এগুলো কোনটার কারণে কোনটা এরকমও
বিষয় না। আসছে না। আবার তবে এই প্রসাদের কারণে প্রতি মুহূর্তে পঞ্চস্কন্ধ তৈরি হচ্ছে আবার কিন্তু। প্রত্যেকটা বিষয়কে কেন্দ্র করে তো বুঝছেন? পঞ্চস্কন্ধ তো একটা নয়। পঞ্চস্কন্ধ প্রতি মুহূর্তে আমাদের এই পঞ্চপ্রসাদে তৈরি করতেছে। পঞ্চস্কন্ধ প্রতি মুহূর্তে তৈরি হচ্ছে না? অবশ্যই বলতে হ্যাঁ। সুতরাং এটাকে ভিত বললেও আপনি এখন কেমনে হবে? এখানে কোনটা না, ভিত এগুলো বলার কোনো উপায় নাই। এটাকে ভিত বলবো না, এখন এরকম কোনো একে উপায় নেই। আমাদের একে অন্যের পরিপূরক। পরিপূরক। না, এখানে একটা কথা হচ্ছে কি, আমাদের পঞ্চস্কন্ধ আর বাহ্যিক আমাদের যে পঞ্চ বিষয়গুলো আছে, ওগুলোর কারণে তো আমাদের পঞ্চস্কন্ধ গুলো প্রতিনিয়ত হচ্ছে। এখানে অনুভূতি গুলো কোথেকে আসছে? হুম, অনুভূতি হলে কি হচ্ছে, বেদনা পরে হচ্ছে সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এগুলো গঠিত হচ্ছে না এগুলা। হুম, সুতরাং এগুলা একটার সাথে একটা এরকম ভাবে হচ্ছে, প্রতিনিয়ত কন্টিনিউ হচ্ছে আমাদের কাছে। হ্যাঁ। সেই কারণে তো বুদ্ধ বলেছেন, এক সেকেন্ডে কতগুলা চিত্ত উৎপন্ন গঠিত হচ্ছে এক হ্যাঁ। পলকে, ওই যে কতগুলো আমরা রূপ তৈরি একটা হচ্ছে, এগুলো বলেন গাথা নাই? পড়ছিলাম, অতীতের পঞ্চহেতু, হুম, বর্তমানে বর্তমানের পঞ্চফল, পঞ্চফল, বর্তমানের পঞ্চহেতু, পঞ্চহেতু, ভাবিকালের ভাবিকালের পঞ্চফল। পঞ্চফল। এই হ্যাঁ, আমরা যে এই জায়গাটা পড়ছিলাম, ওই জায়গাটা আরকি। এখানে যেটা বলতেছেন। মানে অতীতের সেই বিষয়গুলোর কারণে আমার বর্তমানের এই অবস্থা। আবার বর্তমানে প্রতিক্ষণে প্রতি মুহূর্তে এই পঞ্চপ্রসাদে বা আ হ্যাঁ, পঞ্চপ্রসাদে আবার পুনঃ এই পঞ্চস্কন্ধ তৈরি করতেছে। পঞ্চস্কন্ধ কোনো একটা না। হুম, প্রতি মুহূর্তে পঞ্চস্কন্ধ উৎপন্ন হতেই রয়েছে, হয়েই রয়েছে। বহমান। হ্যাঁ, আমাদের যে প্রতি চিত্তক্ষণের মধ্যেই এই পঞ্চস্কন্ধ রয়েছে। হুম। প্রতি মধ্যেই, প্রতি চিত্তক্ষণের মধ্যেই এই পঞ্চস্কন্ধ বিদ্যমান। আছে নাকি নাই? অবশ্যই আছে বলতে। হুম। তাইলে আমরা কোথা এখন থেকে কিছু শুরু করবো যে এখন? তিক্ত মনে হয়, মাতিকা তিকের মনে হয় তো এটা করতে হবে। তিকের মধ্যে আমরা পড়েছিলাম যে মাতিকা তিক। হ্যাঁ, এখন চতুষ্কতে যাবো আর কি। আগে যেগুলো নিয়ে আমরা সমস্যা করছিলাম, হয়েছিল এগুলো সব সমাধান এখন। এখন কত নম্বর থেকে পড়তেছে সুকুমার? এখন ওই নাম্বারটা শুরু হয়েছে যে 1 থেকে, মানে আপনাদের যে রূপকাণ্ডের মধ্যে 584 থেকে শুরু হয়েছে আর কি। 1, 2, 3, চতুষ্ক, পঞ্চক এগুলা। ওগুলো আমরা খেলে আসছিলাম। 584 গিয়ে চতুষ্কতে যাবো আর কি, তিক অথবা চতুষ্কতে। ও আচ্ছা, এগুলো হ্যাঁ। 584 মধ্যে সব চলতেছে যে। হ্যাঁ, 584 আমরা ওই বিভাজনের মধ্যে গিয়ে দেখছি যে আর কি, যেগুলো মানে এখন ইয়া করছি, এগুলো আবার 1 দিয়ে 1 কে বিভাজন করছে। 584 585 হবে এখন। এখন 585 চতুষ্ক আর কি। এটা হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশনে। আচ্ছা, আর এমনি ওখানে একই। আর তো কেউ কিছু বলতেছে না, বুঝছেন কি? আমাদের আজকের আলোচনাগুলো বুঝছেন? ওই প্রিয়াঙ্কা বড়ুয়া তো বুঝছেন নাকি? প্রিয়াঙ্কা বড়ুয়া, রিঙ্কু বড়ুয়া। ভান্তে সম্পূর্ণ না, চেষ্টা করতেছি। বুঝে দিতে পারবেন? না ভান্তে। উপাসক তাহলে চতুষ্ক থেকে শুরু করেন।
দাদা পারেন না 586 ঠিক আছে। বাদ দে, এমনি আজকে যেটা বিষয় আলোচনা হয়েছে ওটা নিয়ে পড়লে ভালো হবে, সময় তো নাই আমাদের 22 হয়ে গেছে অলরেডি। ও এগুলো নিয়ে আর কি আলোচনা করব? আর কারো কোনো কিছু এখানে আসলে বোঝার প্রয়োজন আছে, এটা না হলে তো এমনি এগুলো না বুঝলে তো সব ভাবনা করলেও প্রপার কেউ ইয়ে হবে কিছু না। বলতেছেও না। আর এটা আমরা এখন কিন্তু খুব একদম ভাবনা করে ফেলছি যে এখন ডাইরেক্ট, হ্যাঁ, এটা মানে পুরো ভাবনার মতোই হয়েছে বিষয়টা। যতবার চিন্তা করা যাচ্ছে ততবারই এটা খুব গভীরভাবে বিষয়টা লক্ষ্য করতে হচ্ছে। উদাহরণটা কেমনে হঠাৎ করে মনে আসলো আমার মাথায়, আসলে এটা একদম বরাবর, ঠিক আছে উদাহরণটা, হ্যাঁ, এই দুইয়ের একটা আকর্ষণে, দুইয়ের একটা এমন প্রক্রিয়া, এমন একটা শক্তি তৈরি হয়েছে, একটা বিষয়কে মাঝখানে দাঁড়াই করে রাখতে পারতেছে। তাইলে ওই বিষয়টা সম্পূর্ণ অদৃশ্য না? শক্তিটা নিচেও দেখেন, হাত দিয়ে দেখেন কিছু নাই, উপরেও হাত দিয়ে দেখেন কিছু নাই, চারিদিকেও হাত দিয়ে দেখেন কিছু নাই, কোনো দড়ি সুতলি কিছু নাই, না? এটা শূন্যের মধ্যে কিভাবে ঝুলে রইল? অদৃশ্য না এরকম? ওই শক্তিটা পুরো অদৃশ্য না? হ্যাঁ বাদ দে। অদৃশ্য অবস্থায় কাজ করতেছে এটা। ঠিক আমাদের এই পঞ্চপ্রসাদ বিষয়গুলোও অদৃশ্য। আমাদের যত এই চোখের অঙ্গ-প্রত্যঙ্গ যেগুলো আছে সবগুলোর সমন্বয় এবং পঞ্চ স্কন্দের সমন্বয়। আবার লাস্টে গিয়ে কি দেখালো আমাদেরকে? সর্বসাধারণের গ্রাম। এটা সর্বসাধারণের গ্রাম বলা হচ্ছে চোখকে। একটা কথা ওই লাস্টে ছিল যে লাস্টের লাইনটা, সর্বসাধারণের গ্রাম, 0 গ্রাম। 0 গ্রাম, 0 গ্রাম হ্যাঁ, মালিকানাহীন। সর্বসাধারণের গ্রাম বলেছে প্রথমে, পরবর্তীতে বলছে যে 0 গ্রাম, আবার বলতেছে যে এটা মালিকানাহীন। একটা বিষয় অকেজো হয়ে গেলে আর এটার দ্বারা আমরা দেখার কার্য আর সম্পাদন করতে পারতেছি না। যে কোনো একটা বিষয়ের যদি এখানে অপূর্ণতা হয়ে যায় আর আমরা দেখার কার্য সম্পাদন করতে পারি না। তার মানে প্রত্যেকের সহযোগ, প্রত্যেকের একাত্মতা, হ্যাঁ, একই রূপে বলতে পঞ্চদারের একই কন্ডিশন না? সবগুলো একইগুলো, হ্যাঁ, একই condition, নাকও হ্যাঁ। একই, জিহ্বাও একই, ত্বকও একই। এভাবে সবকিছু আসলে যদি আমরা আলাদা করতে আলাদা করে চিহ্নিত করতে পারি, তাহলে এই দেহের অস্তিত্ব, আমাদের মন যেভাবে দেহকে আঁকড়ে ধরে আছে, এগুলো বুঝলে মাত্র এগুলো লুজ হয়ে যাবে। এই বন্ধনটা সঙ্গে লুজ হয়ে যাবে বুঝার সঙ্গে। রনি বড়ুয়া তো কিছু বলতেছেন না। মানটা একটু বুঝতেছি। এটা হচ্ছে একটু সবাই বুঝছে, এটা হচ্ছে বড় কথা। এমনি বাদে রূপ বিভাগের এটা আরেকটা সময় এটা না, রূপ বিভাগের এটা পড়লে তো আর একটু ক্লিয়ার হইতে মনে হয় নাকি সবার? না যদি প্রয়োজন হয় আমরা রূপ বিভাগটা পড়বো কালকে, সমস্যা কি? কোনো আর অসুবিধা বোঝার তো নাই। প্রয়োজন আর প্রয়োজন রূপ বিভাগ আমরা শুধু চলে গেলে হবে না তো বলতে। আগে পড়ছি যেও, যেমন এই চারি মহাভূত আমরা কখন থেকে পড়তেছি, চারি মহাভূত সম্পর্কে কখন থেকে পড়ে আসতেছি, কোন ছোটবেলা থেকে না? কিন্তু সেই চারি মহাভূত না বলতে সম্পর্কে, ঠিকই আছে, আমরা যেটা বুঝে আসছিলাম চারি মহাভূত, হ্যাঁ,
চারি মহাভূত থেকে চারি মহাভূতের জায়গা আছে, কিন্তু এই জায়গা বিষয়টা আছে। তো কিন্তু এটা এই ক্রমে বিষয়টা যে যত আধ্যাত্মিকটা যত এটা গবেষিত হচ্ছে তত যে এটা পিউরিফাই হচ্ছে ভাবতে হ্যাঁ তত এটা ইয়ে হয়ে যাচ্ছে, কবিতা অন্যরকম হয়ে যাচ্ছে হচ্ছে। বিষয়টা। সূক্ষ্ম বিষয়গুলো বেরোয় আসে। হ্যাঁ এই জন্য তো বলতো আমি চিন্তা করি যে কেন এখানে প্রত্যেকটাকে ভাগ ভাগ করে এক এক বিশাল বড় বই হয়েছে। হ্যাঁ যদি এগুলো পৃথক পৃথক না হয়তো সূক্ষ্ম না হয়তো বই হওয়ার কোনো কারণ নাই বানতে। আমরা যেটা না। বেশি জানছি ওটার সাথে কোনো কিছু সম্পর্ক থাকতো না। হুম আমি আরো চিন্তা করতাম কি এত এত বড় বই কেন? কিছু কিছু ফেক্কা পাইয়ে গেছে যে নাইলে তো আরো আরো বড় হইতো এগুলো। না, এখান থেকে বলতে আরো আছে। আমার মনে হয় এখানে আরো বিস্তারিত আছে, আরো আছে, আরো আরো গবেষণা ভাঙছে, করলে এমন আরো ভাবে ভাঙছে বুঝবো। আমাদের তবে মাঝখান থেকে ওই তবে যে এটা ঠিক এই যে এটা কোনো আসলেই টিচার ছাড়া এই সমস্ত বিষয়ে অগ্রসর হওয়া এটা আসলেই ঠিক এই যথাযথ না। না অভিধর্ম আসলেই টিচার ছাড়া পড়া যায় না, যে এটা আমরা কিন্তু এখন পদে পদে বুঝতেছি। আমরা বলতে ওই জিনিসটা রূপ বিভাগের মধ্যে ওই কোথায় অভিধর্ম অর্থসংগ্রহের মধ্যে তাহা কি প্রকারে বিভাজন হয়ে থাকে, এখানে 9 ভাগে ভাগ করছে আর কি। এগুলাই মানে আমরা তখন ভালো করে বুঝিনি আর কি। হুম এগুলা বুঝলে এখানে আটকে যেতাম না আর হ্যাঁ কি। না তারপর রূপে বলতে এগুলোতে আটকে গেছে মানে আমরা রূপ বিভাগ টোটালি বুঝিও নাই। হ্যাঁ এটা প্রমাণ করে দিচ্ছে যে এমনে আমরা রূপ বিভাগ বুঝিও নাই। আমার মনে এখানে হচ্ছে মানে এখানে দেখতেছি যে 8 ভাগে 9 ভাগে ভাগ করছে, অর্থাৎ এই যে 1 নম্বরে দিছে পঞ্চপ্রসাদ রূপ আধ্যাত্মিক, বাকি সব বাহ্যিক। হুম অর্থাৎ আমরা পরেই গেছি, কিন্তু অর্থাৎ শুধু 5টাকে আধ্যাত্মিক করে গেছি, বাকি সব বাহ্যিক। আর আধ্যাত্মিক আবার কেন 2 নম্বর বলতেছে ওটাও পরবর্তীতে আমাদেরকে এখানে ভেঙে দিল। এখন ক্লিয়ার, এটা এখন ক্লিয়ার হয়েছে বলতে আধ্যাত্মিকটা। হ্যাঁ, কেন আধ্যাত্মিক বলা হচ্ছে, কারণ কি? আচ্ছা এখানে বলতে আবার আমাদের এই বইতে অর্থগতও আছে, অর্থগত অধ্যায় আছে কিন্তু এ- এটা ধর্ম আমরা যে সংগঠনকে অর্থকথা পড়তেছি, আগে পড়েছিলাম যেটা অর্থকথার থেকে এটা আরেকটু মানে বিস্তারিত, একটু বিস্তারিত। মানে অর্থগত অধ্যায় না? অর্থ সংগ্রহ, অভিধর্ম অর্থ সংগ্রহ এবং ধর্মসঙ্গিনী আসলে বই একই বই দুটোটা। ধর্মসঙ্গিনীতে একটু বিস্তারিত আর অর্থকথাতে একটু সংক্ষিপ্ত। বানতে এইটা এই বন্ধ হয়ে গেছে সাউন্ড। এই ক্লাসটা বানতে কালকে ইউটিউবের মধ্যে পাবো না? ইউটিউবের মধ্যে পাবেন। তাহলে শুনবো বারবার, আমি যেটা বুঝি না এটা বারবার শুনি। ভালো হয়েছে বানতে। ভান্তে মহাভূত রূপ নিয়ে আবার আলোচনা করবেন বলছেন, যে কখন করবেন? করে ফেলছিলাম তো আমরা। ও আচ্ছা, এটা তাহলে আমি ছিলাম না মনে হয় ক্লাসটাতে। ও আসলে বান্দে কালকে কিছু নাহলে কিছু একটু বিষয় আলোচনা আছে যে করবেন, সমস্যা নেই। মানে বই পড়ে যাচ্ছে, আমিও আলোচনা করে যাচ্ছি, আপনারাও আলোচনা করতেছেন, এরকম না। ওই যে এই আজকে যেটা সমস্যা হলো, হ্যাঁ, এই সমস্যার আমরা একদম সমস্যা পর্যন্ত পৌঁছে গেছি, তারপর আবার এগুলো ছুটে ছুটে আসতেছি না। এরকম সমস্যা তৈরি করতে হবে। সমস্যা তৈরি করলে, সমস্যা ছুটাইলে তখন বুঝে যাবেন। সমস্যা তৈরি না করলে সমস্যা ছুটবেও না। তাহলে 30 হয়ে আমরা গেছে। শেষ করে দিই না? হ্যাঁ বানতে কালকে চতুষ্ক 4 ভাগে ভাগ করছে। কালকে রূপ পড়বো, রূপ অভিধর্ম অর্থ সংগ্রহের রূপটা পড়ুক, সবাই আরেকটু করে বুঝে নিলে ভালো হবে, তাহলে আমরা সামনে সমস্যা হবে না। অতীব কৃতজ্ঞ চিত্তে আপনাদের সবাইকে পুণ্য নির্ঝরণ করছি। অত্যন্ত দুরূহ বিষয় এবং অতি সূক্ষ্ম বিষয়। আমরা প্রত্যেকেই পঞ্চকামগুণে যুক্ত থাকতে খুব পছন্দ করি সবাই সারাক্ষণ, কিন্তু সেই জায়গাতে এই যে ব্যতিক্রমধর্মী চিন্তা, একদম নিরস, মানে পুরো রস নাই। সূত্রপিটক আদির মধ্যে তো মোটামুটি একটা রসের ব্যাপার আছে, রস পাওয়া যায় বিভিন্ন গল্প মধ্য দিয়ে, কিন্তু এটা পুরো একটা
বেরসি ব্যাপার। তবে বুঝার সঙ্গে সঙ্গে এত রস উৎপন্ন হয়, মানে এতদিন আমরা 10-12 দিন হয়তো এটা কোনো রসই পাই নাই, কিন্তু আজকে এটা বুঝার পরে এমন একটা রস উৎপন্ন হয়েছে অভূতপূর্ব, যেন আগে পাইনি এমনটা মনে হয়। তো এমন একটা বিষয় আপনারা বুঝে না বুঝে তারপরে যে মানে একটা রয়ে গেছেন আজকে এই দীর্ঘ সময়, আমাদের প্রায় বছরের থেকে অনেক অধিক কাল হয়েছে না? লেখা আছে না আমাদের তারিখটা উপাসক? হ্যাঁ বলতে লেখা আছে বলতে। হ্যাঁ, দীর্ঘ সময় ধরে যে আপনারা এভাবে যুক্ত রয়েছেন, চলতেছে। হ্যাঁ এটা কোনো সাধারণ কথা নয়, সাধারণ বিষয় নয়। আমি আপনাদেরকে যে প্রশংসা করতেছি আসলে এমনটা না। সত্যি এটা অসাধারণ, অভাবনীয় ব্যাপার। প্রজ্ঞা ইন্দ্রভান্তে যতবার শোনে ততবার আশ্চর্য হয়, এবং মানে উনি আমাকে বলতেছে যে তোকে কিভাবে ধন্যবাদ জানাবো আমি বুঝে উঠতে পারতেছি না। যেটা আমাদের ভিক্ষুদের মধ্যে করানোর জন্য এটা অনেকবার আমরা চেষ্টা করেছি। ইন্ডিয়া গিয়েও পান্তে একটা করেছে, চেষ্টা করেছে। এই মাস 2 মাস মতো চলেছে বা 3 মাস মতো চলেছে। এরপরে অটোমেটিক বন্ধ হয়ে গেছে। আর চলতেছে না। নির্দিষ্ট জায়গায় গিয়ে স্টপ। কিন্তু সেই জায়গাতে আমরা বুঝে না বুঝে, পারি না পারি, মোটামুটি যে একটা সাহস করে আজকের এই পর্যন্ত আমরা পৌঁছেছি, এটা কোনো চাট্টি কথা না। এটা আপনাদের সকলের সমন্বয়তা, সকলের অধিক শ্রদ্ধা, অধিক প্রীতি ভালোবাসা ছিল বলেই এটা আজ পর্যন্ত আমরা কিন্তু সম্পাদন করে চলেছি। সেজন্য আপনাদেরকে প্রাণ ভরে মৈত্রী চিত্তে আশীর্বাদ জ্ঞাপন করছি। এই পুণ্যে আপনাদের সর্ববিধ অন্তরায় দূরীভূত হোক, সর্ববিধ রোগ থেকেও প্রমুক্ত থেকে নির্বাণ চর্চা করতে পারেন, এইরূপ মৈত্রীপূর্ণ আশীর্বাদ করছি। অভিধর্মপ্রণীত সকল পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়তভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে পুণ্যরাশি দান করছি, যারা আমাকে প্রতিনিয়ত চারিপ্রত্যাদি দান করেন তাদেরকে পুণ্যরাশি দান করছি, এবং এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই, এরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু 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 अवकाशा बन्दामि पन्थे द्वारत्रेण कथं सभ्भां अपराधं क्षमातु मे पन्थे द्वितीयम्पि बन्दामि पन्थे द्वारत्रेण कथं सभ्भां अपराधं क्षमातु मे पन्थे तृतीयम्पि बन्दामि पन्थे द्वारत्रेण कथं सभ्भां अपराधं क्षमातु मे पन्थे। साधु अभिवदनशीलच्च नित्यं वर्धपचैनो चत्तरो धम्मा वर्धन्ति आयुवन्नो सुखं बलं आयुरारोग्यसम्पत्तिः सर्गसम्पत्तिमेव च यतो निब्बानसम्पत्ति इमेना ते समिज्जतु ते। साधु साधु साधु।